সাদার্ন আফ্রিকার কালাহারিতে বাঁচতে হলে সব সময় এগিয়ে যেতে হয়। এখানকার সব প্রাণী সেই নিয়ম মেনে চলে। পথ চলতে হয় খাবার খুঁজতে, সঙ্গী খুঁজতে বা শিকারীদের থেকে বাঁচতে। কখনো এক বিপদ থেকে বেঁচে পড়তে হয় আর এক লড়াইয়ের মুখে। কেউ দল বেঁধে দূর দূরান্তে পাড়ি দেয়, আবার কেউ বা পথ চলে একা একা। কিন্তু এখানে নড়াচড়া করলেই পড়তে হয় শিকারীদের নজরে, আর রক্তের স্বাদ পাওয়া শিকারীদের কেউ থামাতে পারে না। আফ্রিকা's deadliest moving targets. পৃথিবীর সবচেয়ে লম্বা ম্যামল মাইগ্রেশন হয় আফ্রিকার বতসোয়ানায়। ড্রাই সিজনের শুরুতে সাভানা আস্তে আস্তে শুকোতে শুরু করে, তাই নতুন ঘাসের খোঁজে হাজার হাজার জিব্রা মাইগ্রেশন শুরু করে দেয়। যাওয়া আসা মিলিয়ে প্রায় 965 কিলোমিটারের এই যাত্রায় জিব্রাদের পেরিয়ে যেতে হয় অনেক রকম এলাকা, আর মুখোমুখি হতে হয় এক একজন ভয়ঙ্কর শিকারীর। মাইগ্রেট করার প্রবৃত্তিটা ওদের রক্তে আছে। ওরা এগিয়ে যায় ওদের পূর্বপুরুষদের পায়ের চিহ্ন অনুসরণ করে, আর সেই পথেরই কোনো এক জায়গায় দাঁড়াতে হয় জল খাওয়ার জন্য। এই বুল এলিফ্যান্টটা ওদের জন্য যেন বডিগার্ডের কাজ করছে। ওর উপস্থিতি শিকারীদের দূরে রাখছে, তাই জিব্রাদের জল খাওয়াটা শান্তিতেই হচ্ছে। কিন্তু বেশিক্ষণ থাকলে হাতিটা ওদের উপস্থিতি মেনে নেবে না। দল বেঁধে এগিয়ে চলার সময় জিব্রারা এক নকল সুরক্ষার আভাস পায়, কিন্তু ওরা এটা জানে না যে দল যত বড় তাদের উপর নজরও তত বেশি। আর এই সিংহীর কাছে জিব্রারা শুধুমাত্র খাবার ছাড়া আর কিছুই নয়। আফ্রিকার এই ভয়ঙ্কর শিকারীদের জন্য একেবারে সহজ শিকার। ওকে শুধু ওর পছন্দের শিকারটা বেছে নিতে হবে। ফুল স্পিডে দৌড়তে থাকা কোনো সিংহের থেকে বাঁচতে জিব্রাদের 5 সেকেন্ডের হেড স্টার্ট লাগে। কিন্তু সেটা প্রাপ্তবয়স্ক জিব্রাদের ক্ষেত্রে। এই ক্ষুদে জিব্রাটার যাত্রা এখানেই শেষ। মাঝে মাঝে প্রাণ বাঁচানোর জন্য হয়তো বিদ্যুৎ গতিতে দৌড়ানোর প্রয়োজন পড়ে, কিন্তু মাইগ্রেশনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এন্ডিউরেন্সের। আর একটা প্রাণী যেন একেবারে এর জন্যই তৈরি। উইল্ডবিস্টের স্লোপিং ব্যাক আর শক্তিশালী কাঁধ অনেক দূর পর্যন্ত সহজে চলতে পারার জন্যই তৈরি হয়েছে এই বিশেষ ডিজাইন। উইল্ডবিস্টের দলে হাজার হাজার খুরের দাপটে ওঠা ধুলো ওদের নোস্ট্রিলের ফ্ল্যাপগুলোর মাধ্যমে ফিল্টার হয়ে যায়, আর ওদের পায়ের থেকে নির্গত হওয়া গন্ধ অন্ধকার রাতে ওদের দলকে একসঙ্গে চলতে সাহায্য করে। এই অসামান্য প্রাণীরা কোনো মতেই থামে না। হাজার বাধার মুখেও এরা পথ চলতেই থাকে। একমাত্র প্রাণ সংশয়েই ওরা দল ছুট হয়ে যেতে পারে, আর সেরকম হলে যার যার দায়িত্ব তাদের নিজেদেরকেই নিতে হয়। এই কঠিন পথ চলায় হয়তো ওদের অনেক কিছুই হারাতে হয়, কিন্তু মাইগ্রেশন তাই ওদের বেঁচে থাকার একমাত্র উপায়। তবে সিংহদের পেট ভরানোর জন্য সবসময় এইসব দলের পিছনেই ঘুরতে হয় না। ওদের শুধু জানতে হয় ওদের শিকারীরা কোথায় যেতে পারে, আর তার শিক্ষাটা ওরা ছোটবেলা থেকেই পেয়ে অভ্যস্ত।
এই সেসবে অ্যান্টিলোপগুলো সিংহের দলের এত কাছাকাছি থাকা সত্ত্বেও ওদের চিন্তিত মনে হচ্ছে না। একটা দিক থেকে সিংহদের থেকে ওদের অ্যাডভান্টেজ বেশি। সেসিবিরা আফ্রিকার ফাস্টেস্ট অ্যান্টিলোপ, আর ওরা দৌড়ে সিংহদেরও হার মানাতে পারে। কিন্তু শিকারের চেষ্টা শেষ হয়ে গেছে ভেবে এই অ্যান্টিলোপটা জীবনের সবচেয়ে বড় ভুলটা করল। ও নিজের গতি কমিয়ে দিল, আর ওদিকে আরেকটা সিংহী এই সুযোগেরই অপেক্ষায় ছিল। এতটা দৌড়ানোর পরে ক্লান্ত এই সেসিবিটার পক্ষে আর বেশি জোরে দৌড়ানো সম্ভব নয়। এটা ক্ষুদে সিংহদের জন্য একটা শিক্ষা, নিজের চেয়ে দ্রুত শিকারকে কি করে হার মানাতে হয়। আর সেসিবিদের জন্য শিক্ষা, কখনো দৌড় থামানো উচিত নয়। একটু একটু করে বড় হতে থাকা এই দলগুলো একসঙ্গে জলের খোঁজে বেরিয়েছে। এ এক অসামান্য দৃশ্য। একদিক থেকে শিকারী আর শিকার দুজনেরই দরকারটা একই রকম, দুজনেরই জলের প্রয়োজন। জলাশয়গুলো খুব বিপজ্জনক জায়গা। তাপমাত্রা যত বাড়তে থাকে সবাই ততই আক্রমণাত্মক হয়ে ওঠে। সবাই দৌড়দৌড়ি শুরু করে দেয়, আর তাতেই জায়গা করে নেয় হাতিরা। আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর একটা এরকম ভাবে এখানে বসে থাকাটা সবার জন্যই বিপজ্জনক, কিন্তু ওকে সরানোর মতো সাহস কারোরই নেই। হাতিদের জন্য খাবারের থেকেও অনেক বেশি দরকারি হলো জল। প্রতিদিন ওদের প্রায় 100 লিটারের মতো জলের প্রয়োজন হয়। আর ওরা যখন জলের অভাবে পড়ে তখন প্রতিদিন এই শান্ত প্রাণীদের জলের জন্য লড়াই করতে হয়। ওদের একমাত্র উপায় হলো সামনের দিকে এগিয়ে যাওয়া। বহু যুদ্ধের সাক্ষী এই দলটার নেতৃত্ব দেয় দলের সবচেয়ে বয়স্ক ফিমেল। ও নিজের অসাধারণ স্মৃতিশক্তি ব্যবহার করে, আর তারই সাহায্যে ওর পরিবারকে এগিয়ে নিয়ে যায় জলের কাছাকাছি। বহু বছর ধরে ও কয়েকশো জায়গা চিনে রেখেছে। প্রতিটা জায়গার চিহ্ন ওর মনের মধ্যে একেবারে গেঁথে আছে। প্রয়োজন পড়লে ওরা দিনে 80 কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারে, আর ওরা কত স্পিডে হাঁটবে সেটা নির্ভর করে ওদের দলের সব থেকে স্লো সদস্যের উপর। সাভানার কোনো জায়গায় সুরক্ষিত নয়, সেই প্রাণীর আকার যত বড়ই হোক না কেন। শেষ পর্যন্ত ওদের নেত্রী এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে জল রয়েছে মাটির তলায়। কিন্তু একদল বুল এলিফ্যান্ট এই জায়গাটা আগে থেকেই দখল করে নিয়েছে। জীবনদায়ী রসদের প্রশ্ন আসলে এই আপাত শান্ত অতিকায় প্রাণীরাও হিংস্র হয়ে ওঠে। তাড়া খেয়ে দলের মেয়েদের আর ছোটদের তৃষ্ণার্ত হয়ে ফিরতে হয়। আবার জলের খোঁজ পেতে হয়তো ওদের কয়েকদিন লেগে যাবে।
ওয়ার্ড হগদের যদিও এসব নিয়ে চিন্তা নেই। ওরা এই মরুভূমির জীবনের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছে, তাই অনেক দিন ওরা জল ছাড়াই বাঁচতে পারে। ঘাসগুলো শুকিয়ে গেলেও ওরা শিকড়গুলো তুলে নিয়ে খেতে পারে, কিন্তু ওদের লম্বা পা আর ছোট গলার জন্য ওদের মাটি পর্যন্ত পৌঁছতে হলে হাঁটু ভাঁজ করে হাঁটতে হয়। ঘাস খাওয়ার সময় হয়তো এই জন্য ওদের দেখতে অদ্ভুত লাগে, কিন্তু ওদের লম্বা পাগুলো এই কারণেই রয়েছে। এই ওয়ার্ড হগটা একটা সিংহের দলের একেবারে মাঝখানে পড়ে গেছে। ওর সামনে একটা জীবন মরণ সমস্যা। যদি ও দৌড়োয় তাহলে সিংহরা ওকে তাড়া করবে, কিন্তু যদি দাঁড়িয়ে থাকে তাহলে হয়তো এক সময় লম্বা ঘাসের মাঝখানে সিংহরা ওকে হারিয়ে ফেলবে। দৌড়বে নাকি দৌড়বে না, আপনি হলে কি করতেন? বতসোয়ানার মাটিতে শিকার আর শিকারী মুখোমুখি। একটা মেল ওয়ার্ড হগকে ঘিরে ধরেছে এক দল সিংহ। এবার ওকে ভাবতে হবে যে ও পালাবে নাকি পালাবে না। যা করার ওকে তাড়াতাড়ি করতে হবে। ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। হাঁটু গেড়ে হাঁটলে হয়তো ওয়ার্ড হগদের স্পিড তেমন বেশি নয়, কিন্তু ঠিকভাবে দৌড়লে ওরা ঘন্টায় প্রায় 48 কিলোমিটার বেগে দৌড়তে পারে। এই ওয়ার্ড হগ আর ওর পরিবার বারোর দিকে এগিয়ে যায়, যেমনটা সিংহরা অনুমান করেছিল। দৌড়ানোর সিদ্ধান্ত নেওয়াতেই ওর প্রাণ গেল, কিন্তু ওর পরিবার বেঁচে গেল এ যাত্রায়। এখানকার সব জলাশয়গুলো শুকোতে শুরু করেছে, আর তাই সেখানকার বাসিন্দাদের জন্য জায়গা ক্রমশই কমে আসছে। নিজেদেরকে ঠান্ডা রাখার জন্য হিপ্পোদের দিনের বেশিরভাগ সময়টাই জলে ডুবে কাটাতে হয়। কিন্তু এখানে অনেক ভিড় হয়ে গেছে, তাই কাউকে জায়গা ছাড়তেই হবে। এই মেল হিপোটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই এখন ওকেই একটা বড় সড়ো নতুন স্থানের জায়গা জোগাড় করতে হবে। কিন্তু নিজের মতো একটা জায়গা খোঁজার জন্য ওকে হয়তো 48 কিলোমিটারের বেশি পথ হাঁটতে হতে পারে। তবে ব্যাপারটা মোটেই সহজ হবে না। কিছু কিছু পুল এর মধ্যেই দখল হয়ে গেছে, কিন্তু মেল হিপোরা ভাগাভাগি পছন্দ করে না। হেরে গিয়ে ওকে আবার এগিয়ে যেতে হয়। এর পরের জলাশয়টা একটা সিংহের দলের দখলে রয়েছে, কিন্তু এই হিপোটা আর হেরে গিয়ে পালাতে রাজি নয়। তার জন্য ও লড়তেও রাজি আছে। এখন এটা জায়গা দখলের লড়াই। সিংহের দলটা প্রায় 1360 কেজি ওজনের এই প্রাণীটাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না। কাছাকাছি থেকে ওকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। কিন্তু হিপোটা ওর দাঁতে দাঁত ঘষে সিংহীদের সতর্কবাণী দিচ্ছে, জানিয়ে দিচ্ছে যে ও এক কামড়েই সিংহীদের খুলি গুঁড়ো করে দিতে পারে। হিপোটাই জিতেছে। এই জলাশয়টা এখন ওর। যদি কেউ নিজে চলতে না পারে
তাহলে জীবনের যুদ্ধের লড়াইয়ে তাকে অন্য কারোর উপর ভরসা করতে হয়। মাকে ছাড়া জঙ্গলের মাঝে এই ক্ষুদে সিংহগুলো একেবারে অসহায়। এই সিংহীটার সন্তানেরা এখনো ঠিকমতো হাঁটতে পারে না, আর মা না থাকলে শিকারীদের জন্য ওরা একেবারে সহজ শিকার। ক্ষুদে সিংহদের মধ্যে ৮০% তাদের দ্বিতীয় জন্মদিন দেখতে পায় না, আর ওদের সবচেয়ে বড় ভয় ওদের নিজেদের জাতিকেই। ক্ষুদে সিংহদের মা আসন্ন বিপদের আভাস পেয়েছে। ও একটা প্রতিদ্বন্দ্বী দলের সিংহী। ওর প্রতিদ্বন্দ্বী দলটাকে দুর্বল করার জন্য এই বাচ্চাগুলোকে মারতেও দুবার ভাববে না, কিন্তু ওদের মা ওদের বাঁচানোর জন্য সব কিছু করতে পারে। ও অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেয়, কিন্তু ওর সন্তানেরা এখনো সুরক্ষিত নয়। প্রতিদ্বন্দ্বী দলের মেয়েটা তার কাজ শেষ করতে আবার ফিরে আসতে পারে। তাই ও এক এক করে ওর সন্তানদের তুলে নিয়ে নতুন এক লুকোনোর জায়গায় নিয়ে যেতে থাকে। এটা বেশ চিন্তার সময়, কারণ ওর অসহায় সন্তানেরা এখন এই প্রথমবারের জন্য পুরো জগতের মুখোমুখি হচ্ছে। ওর বাচ্চারা আপাতত সুরক্ষিত, কিন্তু কোনো ক্ষতি থেকে রক্ষা করতে ওদের হয়তো আবার সরাতে হবে। সাভানাতে কোনো প্রাণী প্রকৃতির থেকে সুরক্ষিত নয়, এমনকি এখানকার ভবিষ্যৎ শাসকেরাও নয়। যারা লুকিয়ে থাকতে পারে না, তাদের জন্য এইখানে ঘুরে বেড়ানোটা বেশ বিপজ্জনক হতে পারে। এই হাতির দলটার এখন জলের খুব প্রয়োজন। এই ছোট্ট হাতিটা কোনো মতে বড়দের সঙ্গে পা মিলিয়ে চলছে। প্রতি ৩টের মধ্যে একটা হাতি জীবনের প্রথম বছরটাও বেঁচে থাকতে পারে না। বেশিরভাগই মারা যায় না খেতে পেয়ে বা শিকারীদের হাতে। এই দলটা হাঁটতে হাঁটতে একদল সিংহের জায়গায় ঢুকে পড়েছে, আর সিংহীরা ছোট্ট হাতিটাকে দেখে ফেলেছে। কিন্তু হাতিরা ভয় পাওয়ার পাত্র নয়। সিংহদের আগে ওরাই আক্রমণ শুরু করে দেয়। কিন্তু এখন সিংহরাও আক্রমণের জন্য একদম তৈরি, আর ওদের লক্ষ্য হল ছোট্ট হাতিটা। বোতসওয়ানার রুক্ষ প্রান্তরে এক মা হাতি আর ওর সন্তান সিংহদের আক্রমণের মুখে পড়েছে। বিরাট এক সিংহের দল ওদেরকে চারদিক থেকে ঘিরে ধরেছে। সিংহরা মা হাতিটাকে উত্ত্যক্ত করতে থাকে, ওর সন্তানের থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করে। যদিও পিছন দিকে ফেরে, তাহলেই সিংহরা সুযোগটা পেয়ে যাবে। কিন্তু এই দুজন দারুণ সাহসী। ছোট্ট হাতিটা ওর মায়ের প্রত্যেকটা কাজ নকল করে। ওর মায়ের সাহসটাই যেন ওর শরীর দিয়েও বয়ে চলেছে। আক্রমণাত্মক সিংহটাকে তাড়াতেও ওর মাকে সাহায্য করে ক্ষুদে হাতিটা।
সিংহটাই আক্রমণের সামনে পড়ে লেজ গুটিয়ে পালায়। ও মায়ের সমস্ত কাজকে অনুকরণ করে আর মায়ের কাছাকাছি থাকে, তাতেই ওর প্রাণ বেঁচে যায়। কখনো ছোট্ট প্রাণীও হয়ে ওঠে নিজের জীবনের হিরো। বৃষ্টি না হওয়ায় এখানকার টেম্পারেচার এখন 37 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি, আর প্রাণীরা এর মধ্যেই খুঁজে চলেছে খাবার আর জল। গরমের শিকার প্রাণীগুলোর কিছু গেছে শিকারীদের পেটে, আর কিছু এই গরমে পড়ছে। কিছু কিছু প্রাণীর জন্য আবার এই মৃত্যু মিছিল যেন খুশির সময় নিয়ে আসে। শকুনরা শিকার করে না, খাওয়ার জন্য স্ক্যাভেঞ্জ করাই ওদের একমাত্র ভরসা। আকাশে উঠতে উঠতেই ওরা দেখে নেয় মাটিতে কোনো দুর্বল বা মৃতপ্রায় প্রাণী আছে কিনা। ওয়ার্ম এয়ার থার্মালের সাহায্যে এই শকুনগুলো ঘন্টার পর ঘন্টা উঠতে পারে, তাও একবারও ডানা না ঝাপটে। ড্রাই সিজনের সময় গরম হাওয়াই ওদের মাইগ্রেট করা প্রাণীগুলোর উপর নজর রাখতে সাহায্য করে। এই সময় প্রচুর প্রাণী মারা যায়, আর ওরা প্রায় 6 কিলোমিটার দূর থেকে পচতে থাকা মৃতদেহের গন্ধ পেয়ে সেখানে চলে যায়। একদল শকুন মৃতদেহটার সামান্য চিহ্ন বাদে আর কিছুই বাকি রাখবে না। ওরা এত খেয়ে নেয় যে পরে ওদের উড়তেও কষ্ট হবে। একদিকে প্রাণীরা না খেয়ে মরছে, আর অন্যদিকে দারুণ ভোজ হচ্ছে। কিন্তু এখানে শুধু প্রাণীরাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না। শুকনো আবহাওয়ার সঙ্গে সঙ্গে শক্তিশালী ট্রেড উইন্ডস, যা এখানকার ল্যান্ডস্কেপটাও একদমই বদলে দেয়। শুকনো হাওয়ায় ধুলো উড়ে চারিদিক একেবারে ধুলোময় করে তোলে। প্রাণীরা কোনো মতে এই অসম্ভব বাজে পরিস্থিতিতে টিকে থাকার চেষ্টা করে, শ্বাস নেওয়ার চেষ্টা করে। হাতি আর জিরাফ ধুলো ফিল্টার করে নিতে পারে, আর বাকিরা এই হাওয়ার মুখোমুখি হয়, যদিও হেরে যেতে কেউই রাজি নয়। কিন্তু শুকনো গাছপালা আর বিদ্যুৎ এখানে আরো এক বড় সমস্যার জন্ম দিতে পারে। দাবানল। শক্তিশালী হাওয়া আর প্রচন্ড গরমে সামান্য একটা ফুলকিও সবকিছু ঝলসে দেওয়ার মতো আগুনে পরিণত হতে পারে, আর পুরো প্রান্তরে এই আগুন কয়েকদিন পর্যন্ত চলতে পারে। সামনে যেই আসবে সেই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু এই পুড়ে যাওয়া প্রান্তরে এক শিকারী দারুণভাবে বেঁচে থাকতে পারে। পাখিরা মাটির তলা থেকে উঠে আসা ইঁদুর আর পোকামাকড়গুলো খেয়ে নেয়। আর এই আগুন দেখে ছুটে আসা কিছু প্রাণী নিজেদের সার্ভাইভালের জন্য ব্যবস্থা করে নেয়। কালাহারি এখন ভয়ঙ্কর খরার মুখোমুখি হয়েছে। শেষ বেঁচে থাকা জলাশয়গুলোকে এখানকার সবচেয়ে বড় সড় শিকারীরা অধিকার করে রেখেছে। এই মুহূর্তে সিংহদের ডেরায় ঢোকা ছাড়া হাতিদের আর কোনো উপায় নেই। এই সিংহগুলো অনেক দিন কিছু খেতে পায়নি, কারণ ওদের সাধারণ শিকারের আর কিছুই অবশিষ্ট নেই এখানে।
রয়ে গেছে শুধু এই অতিকায় প্রাণীরা। প্রচন্ড খিদের জ্বালায় কাতর হয়ে সিংহরা তাই চেষ্টা করছে একটা বড় সড় শিকার ধরার। এই খিদেটা যেন সিংহদের সাহস অনেকটা বাড়িয়ে দিয়েছে। ওরা গাছের ফাঁক দিয়ে হাতিদের অনুসরণ করে। সিংহরা ওদের দলের দুর্বলতারও খোঁজ পেয়েছে। আর এবার আক্রমণ করার সময়। কালাহারিতে একটা ক্ষুধার্ত সিংহের দল একদল দুর্বল আর ক্লান্ত হাতিকে অনুসরণ করছে। কয়েক সপ্তাহ খালি পেটে হাঁটার পর এই হাতির দল নিজেদের অবশিষ্ট শক্তি ব্যবহার করে সিংহের দলটাকে দূরে পাঠানোর জন্য। সিংহরাই এ যাত্রায় জিতছে। সবার মিলিত ওজন দিয়েই ওরা হাতিটাকে শেষ পর্যন্ত পরাজিত করে। এই হাতিটার মৃত্যুতে একদল না খেতে পাওয়া মৃতপ্রায় সিংহ আবার নতুন করে বাঁচার সুযোগ পেল। তবে বেঁচে থাকার যুদ্ধে শুধুমাত্র একদিক থেকে আরেক দিকে গেলেই হয় না। কখন, কিভাবে, কোথায় যাওয়া হবে সেটা ঠিক করার উপরে নির্ভর করছে সবার জীবন। প্রায় 9 ফিটের কাছাকাছি লম্বা আর প্রায় 145 কেজি ওজনের এই অস্ট্রিচরা যে উঠতে পারে না সেটা খুবই স্বাভাবিক, কারণ ওদের ছোট ছোট ডানাগুলো ওদের দেহটাকে হাওয়ায় ভাসিয়ে রাখতে অক্ষম। কিন্তু শিকারীদের থেকে বাঁচার জন্য অস্ট্রিচদের হাতে অন্য উপায় আছে, দৌড়ানো অথবা লুকোনো। তবে সবটাই নির্ভর করছে শিকারী কে তার উপর। মেল অস্ট্রিচের পিছু নিয়েছে কোনো এক প্রাণী। এই অস্ট্রিচদের সবচেয়ে বড় শিকারী হল চিতা। চিতারা আক্রমণ করলে ওরা দৌড়ে পালাতে পারে না, তাই লম্বা ঘাসের মাঝে লুকোতে চেষ্টা করে। কিন্তু এটা একটা লেপার্ড, এক অ্যাম্বুশ প্রেডেটর। লেপার্ডটাই খেলার উস্তাদ। তাই অস্ট্রিচটা এবার নিজের স্ট্র্যাটেজি পাল্টে দৌড়তে শুরু করলো। ওদের টপ স্পিড প্রায় 69 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে, আর ওরাই পৃথিবীর ফাস্টেস্ট টু লেগ অ্যানিমাল। ইলাস্টিকেটেড জয়েন্ট আর টেন্ডনের দরুন অনেকটা এনার্জি ওরা স্টোর করে রাখতে পারে, আর সেই জন্যই ওরা এত স্পিডে দৌড়তে পারে। ওদের দৌড়ের গতি প্রায় সমস্ত শিকারীদেরই পিছনে ফেলে দিতে পারে। ওড়ার থেকে এটা খুব একটা খারাপ কিছু নয়। এমনকি ওদের ছোট্ট ছোট্ট বাচ্চারা 1 মাস বয়স থেকেই প্রায় 56 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়তে পারে। কোনো কোনো খুদে আবার কোলে থাকতেই পছন্দ করে। বেবুনের দলটার আগের রাতটাই গাছের ওপরেই কেটেছে, কিন্তু ওদের কোনো না কোনো সময় নিচে নামতেই হয় খাবার খোঁজার জন্য। আর এই সময় শিকারীরা ওদের আক্রমণ করতে পারে। ছোট্ট বেবুনরা ওদের জীবনের প্রথম 5 সপ্তাহ মায়ের কোলেই কাটায়, কিন্তু ওরা একবার হাঁটা শিখলে ওদের কাছে রাখাটা তখন সমস্যা হয়ে দাঁড়ায়। দল থেকে বেরিয়ে যাওয়া মানে ওদের কাছে সেটা মৃত্যুর সমান, কারণ শিকারীদের নজর সবসময় খোলা। এই ওয়াইল্ড ডগটা একটা সহজ সুযোগের অপেক্ষায় আছে, আর এই ছোট্ট বাচ্চাটা এখন ওর লক্ষ্য।
কিন্তু বাবুনের স্ট্র্যাটেজি হলো ওরা কখনো একা চলাফেরা করে না। যদি একজন আলাদা হয়ে যায় তাহলে অন্যরা দ্রুত তার পিছু নেয়। এইভাবে ওরা দেখে যাতে কেউ কোথাও আলাদা না হয়ে পড়ে। দলবদ্ধ বাবুনদের দেখে কুকুরটা আর সাহস পায় না, ও তাই এখান থেকে সরে পড়ে। যে পরিবার একসঙ্গে চলে তারাই টিকে থাকে, ওরা কাউকে ছেড়ে যায় না। কিন্তু কারুর যাত্রা দ্রুতই শেষ হয়ে যায়। হাতিদের দলের নেত্রী মারা গেছে। দলের সবাই ওর মৃতদেহের গন্ধ শোকে, ছুঁয়ে দেখে আর শ্রদ্ধা জানিয়ে শেষবারের মতো বিদায় নেয়। কিন্তু ওদের নেত্রীর সঙ্গে সঙ্গেই ওদের জল খুঁজে পাওয়ার আশাও শেষ। ওরা এক জায়গায় জড়ো হয়, কিন্তু দলের নেত্রীকে ছাড়া ওরা কিছু ভাবতেই পারছে না। এখন দলের সবচেয়ে বয়স্ক মেয়েটির উপরেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়বে। কাঠিন্যের মধ্যে ওকে জানতে হবে ওরা কোথায় যাবে বা কোথায় জল পাওয়া যেতে পারে। এখন এটাই ওর দায়িত্ব। কিন্তু ওরা এখানে একা নয়, ও আর ওর পরিবার অন্যান্য দলের সঙ্গে যোগ দিতে পারবে, আর সেই সব দলের অভিজ্ঞ সদস্যদের দেখানো পথ ধরেই ওরা এগিয়ে যেতে পারবে। একসঙ্গে ওরা ঠিক একটা পথ খুঁজে পাবে। তবে ওদের জন্য একটু স্বস্তির হাওয়া আসছে। আকাশে মেঘের দেখা পাওয়া গেছে, বৃষ্টি আসতে চলেছে। কালাহারি বেসিনের এক কোণে গ্রীষ্মকালের জীবনদায়ী বৃষ্টি দেখা দিয়েছে। হাজার হাজার জিব্রা আর উইল্ডারবিস্ট আস্তে আস্তে নতুন ঘাসে ভরা জায়গায় চলে আসছে। ওদের দীর্ঘ পথ চলা এবার শেষ। বৃষ্টি এখানকার সবার মধ্যে স্বস্তির ছোঁয়া আনে। প্রকৃতি আবার সাভানায় ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে এনেছে। আবহাওয়া এত তাড়াতাড়ি বদলে যাওয়ায় সব প্রাণীরাই এগিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। নতুন প্রাণের ছোঁয়ায় চারিদিক যেন জীবন্ত হয়ে উঠেছে। এক এক দিনে উইং টারমাইটরা ওদের মাটির নিচের গর্ত থেকে উঠে আসে আর তৈরি হয় ওদের নাপটিয়াল ফ্লাইটের জন্য। হাজার হাজার ফার্টাইল মেল আর ফিমেল উঠতে থাকে আকাশে, উদ্দেশ্য একটাই, আলাদা আলাদা কলোনির সঙ্গে মিশে মেটিং করা। একদিনে সবাই বেরোলে ওদের সফল হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়, কিন্তু ওদের অনেককেই পাখিদের খাবার হতে হয়। আসলে এই একটা দিনের জন্য পাখিরা বহুদিন ধরে অপেক্ষা করে থাকে। একবার মেটিং করা হয়ে গেলে নতুন এই জুড়ি ওদের কলোনির রাজা আর রানী হয়ে ওঠে, আর অসফলদের ভাগ্যে লেখা থাকে মৃত্যু। কি করে টারমাইটগুলো এইভাবে একদিনে বেরিয়ে আসতে পারে, এটা এখনো একটা রহস্যই থেকে গেছে। আর এই সমস্ত পোকাদের হাত ধরেই এখানে তৈরি হয় আরেক অসাধারণ দৃশ্যের। এখানে এখন 500 কোটি মাইগ্রেটরি পাখিরা চলে এসেছে। কয়েক লক্ষ কোয়েলিয়ার বিরাট একটা দল এখানে বাসা বাঁধার জন্য এসেছে।
ওরা মেঘের মতো দল বেঁধে উড়ে বেড়ায়। এই দৃশ্যটা সত্যি অসামান্য। কিন্তু এইরকম দল বেঁধে উঠতে অনেক দক্ষতার প্রয়োজন। এই পাখিগুলো প্রায় 32 কিলোমিটার স্পিডে দল বেঁধে উঠতে থাকে, কিন্তু তাও কেউ কখনো একে অন্যের সঙ্গে ধাক্কা খায় না। কুইলিয়াগুলো জল খাওয়ার সময় একে অন্যকে ঘিরে রাখে। জলের তলায় কি বিপদ আছে তা কেউ জানে না, আর এটা তার থেকেই বাঁচার উপায়। পেলিকানরাও একসঙ্গে কাজ করায় দারুণ অভিজ্ঞ। ইউরোপ থেকে ওরা ওদের সিগনেচার ভি ফর্মেশনে উড়ে আসে আর নদীর ধারে এসে জড়ো হয়। এইভাবে উড়ে আসায় ওদের শরীরের ওজন 1/4 কমে যায়। এখন ওদের মাথায় খাবারের চিন্তা ছাড়া আর কিছুই নেই, আর সেটা পাওয়ার জন্য ওরা একসঙ্গে কাজ করে। সিনক্রোনাইজড সুইমারদের মতো ওরা একসঙ্গে এগিয়ে যায় আর মাছগুলোকে পাড়ের দিকে নিয়ে যায়। যেখান থেকে ওরা মাছগুলোকে ওদের বিরাট ঠোঁটে করে তুলে নেয়। প্রাণহীন শুকনো গ্রীষ্মকালের পর এখন আকাশ বাতাস আবার ভরে উঠেছে প্রাণের ছোঁয়ায়। এখানে নতুন আসা সব বাইকে তাড়াতাড়ি এগোতে হবে। উইল্ডেবিস্টরা ওয়েট সিজনের শুরুতেই সন্তান প্রসব করে, যাতে ওদের সদ্যজাত সন্তানদের জন্য পর্যাপ্ত খাবার থাকে। এই বাচ্চাটার বয়স মাত্র কয়েক মিনিট, কিন্তু স্বভাবজাতভাবেই এর মধ্যেই ও নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে। এটাই ওর জীবনের সবচেয়ে কঠিন সময়। শিকারের ব্রিডিং সিজন মানেই শিকারীদের সহজ শিকারের সময়। এই মেল অস্ট্রিচটা একদল 1 মাস বয়সী বাচ্চার দায়িত্বে রয়েছে। এত বড় একটা খোলা জায়গা দিয়ে যাওয়ার সময় এটা সত্যিই একটা বড় দায়িত্ব। শিকারী হোক বা শিকার, সদ্যজাত বাচ্চাদের নিয়ে খোলা জায়গায় বেরোনোটা সবার জন্যই সমান বিপজ্জনক। ব্যাট-ইয়ার্ড ফক্সের পরিবারটা ওদের সুরক্ষিত বাসা ছেড়ে বেরিয়ে এসেছে খাবার খোঁজার জন্য, কিন্তু যতক্ষণ না মা চারদিক দেখছে ততক্ষণ কেউ বেরোয় না। বাইরের দুনিয়াটা যতই বিপজ্জনক হোক, তাও বাচ্চাদের নিয়ে বাইরে বেরোতেই হয়। কারণ বেঁচে থাকার জন্য থামলে চলে না, এগিয়ে যেতে হয়। এই ইম্পালা কাফটার বয়স মাত্র কয়েকদিন, কিন্তু ও হয়তো আর বেশি দিন এই পৃথিবীর আলো দেখতে পাবে না। নর্দার্ন বটসওয়ানায় একটা সদ্যজাত ইম্পালা কাফ এখন সবে ঠিক মতো হাঁটতে শিখছে। দলের সুরক্ষার জালে ফিরে ওকে ওর মায়ের প্রতিটা পদক্ষেপ অনুসরণ করতে হবে, তা না হলে ওর কপালে দারুণ বিপদ আছে। ও সবেমাত্র হাঁটতে শিখেছে, কিন্তু এবার ওকে প্রাণ বাঁচাবার জন্য দৌড়তে হচ্ছে। স্বভাবজাতভাবেই ও দৌড়ানো শুরু করে, কিন্তু ওর ছোট্ট পাগুলো ওকে বেশি দূর নিয়ে যেতে পারে না।
শুকনো নদী খাত আবার জলে ভরে উঠছে, আর চারপাশের দৃশ্যটাও বদলে যাচ্ছে। একসময় যেখানে কিছু ছিল না সেখানে এখন ঘাস গজিয়েছে, তৈরি হয়েছে নতুন জলাশয়। কালাহারি আবার প্রাণবন্ত হয়ে উঠেছে। মাইগ্রেট করতে থাকা জিব্রাদের সামনে এখন খাওয়ার মতো অনেক জল রয়েছে। তৃণভোজী প্রাণীরা শেষ পর্যন্ত আবার দূর দূরান্তে পাড়ি দেওয়া থামিয়ে পেট ভরাতে পারবে। কয়েক মাস খোঁজ করার পর এই হাতির পরিবার আর ওদের দলের বাচ্চারা আবার অনেক জলের খোঁজ পেয়েছে। ওদের নতুন নেত্রীর এখনো অনেক অভিজ্ঞতা বাকি রয়েছে, কিন্তু হাতিরা কখনো কিছু ভুলে যায় না। বাচ্চা থেকে বুড়ো সবাই নদীর গভীর জল কাজে লাগায়। পৃথিবীর লার্জেস্ট ল্যান্ড ম্যামল হিসাবে হাতিদের প্রত্যেক বছর কালাহারের কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়, তাও এগিয়ে যেতে হয়। আর সেই যাওয়ার পথে ওদের অনেক দাম দিতে হয়, তবে এতে কিছু ভালো হয়। নতুন তৈরি হওয়া জলাশয়গুলো ওয়াটার বেসড স্পিসিসগুলোর জন্য আবার একবার নতুন পথঘাট তৈরি করে দেয়। হিপ্পোরা এখন ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছে। অগভীর নদী আর খালগুলোই ওদের রাস্তা। কিন্তু হিপ্পোরা সাঁতার কাটতে পারে না, এমনকি ভাসতেও পারে না। ওরা রিভার বেডে পা ফেলে হাঁটে অথবা লাফিয়ে লাফিয়ে চলে। আর জলের তলায় ওরা 5 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে। কুমিররাও আরো একবার সুযোগ পেয়েছে যেখানে খুশি ঘুরে বেড়ানোর। ওরা এখন সঙ্গী খুঁজতে যেতে পারবে, কিন্তু ড্রাই সিজনটা ওরা ওদের মাটির তলার বাসায় চুপচাপ বসে কাটিয়েছে, আর তাই এখন ওদের মাথায় ঘুরছে শুধু খাওয়ার কথা। কিন্তু খিদে যতই পাক না কেন, কুমিরদের মধ্যে এই নিয়ে খুব স্ট্রিক্ট হায়ারার্কি আছে। এই বিরাট পুরুষটা ওর উপস্থিতির জানান দিয়ে দিয়েছে, তাই বাকি সবাইকে ওর জন্য অপেক্ষা করতে হবে। বর্ষাকালে এখানে নতুন করে আবার খাবার সংস্থান হয়েছে। সময় হলেই প্রাণীদের দলেরা আবার লম্বা যাত্রা করার জন্য তৈরি হবে। সব প্রাণীকেই এগিয়ে যেতে হয়, এতে যেমন প্রাণ বাঁচে তেমনি প্রাণ সংশয় হতে পারে।